প্রায়শই পেশেন্টদের কাছ থেকে একটা কথা শুনি যে প্রতিদিন পায়খানা হয় না, তার মানে আপনার কনস্টিপেশনের সমস্যা রয়েছে। যদি প্রতিদিন পায়খানা হয় তারপরেও পায়খানা করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকতে হয়। এই সমস্যার সহজ সমাধান কি? এবং সেই সঙ্গে এটাও প্রত্যেকেই জানেন যে যাদেরই এই কনস্টিপেশনের সমস্যা আছে, পায়খানা খুব ভালোভাবে প্রতিদিন হয় না, তাদের নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। যেমন অনেকেরই শরীরে প্রচন্ড ব্যথা, মাসল পেইন বা যে কোনো ধরনের ব্যথা, আপনারা হয়তো জানেন না যে ব্যথা আরও একটা কারণ কনস্টিপেশন। এছাড়া গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের সমস্যা তো লেগেই থাকে। এই যে সমস্যাগুলো প্রতিনিয়ত হচ্ছে, এর একটাই কারণ যে আপনার বাউল ক্লিয়ার হচ্ছে না, প্রতিদিন পায়খানা ইজিলি হচ্ছে না। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে এই কনস্টিপেশন নিয়ে যে কথাগুলো বলবো, আমার মনে হয় যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিও স্কিপ না করে প্রত্যেকটি পার্ট ভালোভাবে শুনুন, যাতে নিজের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, যাদের কনস্টিপেশন রয়েছে, পায়খানা প্রতিদিন হয় না, তাদের মূল ফোকাস দিতে হবে লাইফস্টাইল এবং ডায়েট চার্টের উপরে। তার মানে আপনি যেভাবে চলছেন, আপনার সেই দৈনন্দিন চলার মধ্যে সমস্যা রয়েছে এবং আপনি যা খাচ্ছেন সেই খাবারে আপনার সমস্যা রয়েছে। এই খাবার আপনার জন্য পারফেক্ট নয়। আমরা অনেক সময় খুব ভালো ভালো খাবার খেয়ে থাকি, কিন্তু হিসেব করলে দেখা যাবে আমি এমন প্রকৃতির লোক যে ওই খাবার আমার জন্য নয়। প্রকৃতি বিচার করছি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী। বাতা, পিত্তা, কাফা যে 3 ধরনের মানুষ আপনি পাচ্ছেন, এই 3 ধরনের প্রকৃতি থেকে আপনাকে বিচার করতে হবে যে কোন খাবার আপনার জন্য পারফেক্ট। এত ডিটেইলে না গিয়ে যদি সহজ করে বলি, তাহলে বলবো যে অনেক মানুষই আছেন যে সকালটা শুরু করেন প্রথমেই কোনো সলিড ফুড দিয়ে। এমনটা একদমই করা যাবে না। যেহেতু কথা হলো লাইফস্টাইল এবং ডায়েট চার্ট নিয়ে, তাই পাশাপাশি এই দুটো আলোচনা করে যাব। আপনারা স্টেপ বাই স্টেপ শুনতে থাকুন। প্রথমেই আমরা ভুল করি যে সকালে উঠে কোনো সলিড ফুড খেয়ে থাকি, কিন্তু এমনটা করবেন না। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আপনাকে বসতে হবে কিছুক্ষণ, চেষ্টা করবেন বঙ্গাসনে বসতে। যদি বঙ্গাসনে সম্ভব না হয়, এমনিতেই বসুন এবং তারপর আপনি অন্তত হাফ লিটার পর্যন্ত পানি পান করুন। এই পানি রুম টেম্পারেচার বা হালকা গরম হতে পারে, অতিরিক্ত গরম হবে না। দ্রুত পানি পান করবেন না, খুব ধীরে ধীরে এক সিপ করে পান করবেন। এরপরে আপনি চেষ্টা করবেন হালকা এক্সারসাইজ করতে। প্রত্যেকটা মানুষের জীবনে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রপার এক্সারসাইজ না করি, আমাদের ইন্টেস্টাইনাল ফাংশন ঠিক মতো হয় না। আর ফাংশন ঠিক মতো হয় না বলে আমাদের মল সহজে বের হতে পারে না, এর অ্যাক্টিভিটি কমে যায়, ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। অনেকেই বলেন যে কতক্ষণ এক্সারসাইজ করব। এই হিসেবটা হলো আপনি সপ্তাহে 2.5 থেকে 3 ঘন্টা এক্সারসাইজ করবেন। তার মানে এই নয় একদিনে সব করবেন। এবারে এটাকে 7 দিনে ভাগ করে অল্প অল্প করে এক্সারসাইজ করুন। এক্সারসাইজের পরে আপনি চেষ্টা করবেন বাউল ক্লিয়ার করতে, অর্থাৎ টয়লেটে যেতে। এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিদিন একই সময় টয়লেটে যাবেন। তাহলে আপনার বডি ক্লক ঠিক থাকবে এবং আপনার ব্রেইন সিগন্যাল দেবে যে এখন আপনার বাথরুমে যাওয়ার সময় বা আপনার মলত্যাগ করার সময়। কাজেই আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি আপনার পায়খানা পরিষ্কারভাবে করতে পারবেন। এই কাজের মধ্যে একটি প্রশ্ন থাকে যে আপনার এই অভ্যাসটি নেই, তাহলে আপনি কি করবেন? তবু আপনি একই সময় যাবেন এবং খুব বেশি কখনোই প্রেসার দেবেন না। চেষ্টা করবেন খুব ক্লিয়ারলি যেন মলত্যাগ হয় সেই বিষয়টি খেয়াল রাখতে। এক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান কমোড বা ইংলিশ কমোড দুটোই ব্যবহার করতে পারেন। যদি আপনার বাসায় শুধু হাই কমোড বা ইংলিশ কমোড থাকে, সেক্ষেত্রে আপনি পায়ের নিচে একটি টুল রাখতে পারেন, যাতে আপনার হাঁটু আপনার কোমরের ওপরে থাকে এবং সহজে আপনার বাউল ক্লিয়ার হয়। যদি এমনটা করতে পারেন ভালো, না হলে কিছু আকু প্রেসার ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার তলপেটে একটু প্রেসার দিতে পারেন, আপনার হাতের এই অংশগুলোতে প্রেসার দিতে পারেন বৃদ্ধাঙ্গুলি দিয়ে। অন্যদিকে আপনার থুতনির এই অংশে প্রেসার দিতে পারেন এবং আপনার কাপ মাসলে প্রেসার দিতে পারেন 2 হাত দিয়ে, অর্থাৎ পায়ের পেছনের ডিম
কাপ মাসল। এইভাবে খুব সহজেই দেখবেন যে আপনার মল ক্লিয়ার হয়ে যাবে। যদি না হয় আপনি উঠে আসুন, আপনি বের হয়ে আসুন টয়লেট থেকে। দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকবেন না, এতে পাইলস বা ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি খেয়াল রাখবেন যতক্ষণ আপনার বাউল ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সলিড ফুড খাবেন না, অর্থাৎ আপনি তরল খাবার খেতে পারেন। বিভিন্ন ধরনের তরল খাবার রয়েছে। আপনি র ভেজিটেবল জুস খেতে পারেন। এক্ষেত্রে আপনি বিট, গাজর, শসা এর যে কোনো একটি নিতে পারেন বা মিক্সড করেও নিতে পারেন। আপনি লেবু পানি পান করতে পারেন। এছাড়া আপনি পেঁপের জুস খেতে পারেন। এই ধরনের খাবারগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার। এই ফাইবার খুব সহজেই আপনার ইন্টেস্টাইনের যে অতিরিক্ত জলীয় অংশ এটাকে শোষণ করে মলের সঙ্গে মিশে যায় এবং মলকে ভারী করে খুব সহজেই পাস করতে সাহায্য করে। কারণ আমাদের ফাইবার খাওয়ার পরিমাণ খুব কম থাকার কারণে সহজেই আমাদের এই প্রসেসটি সম্পূর্ণ হয় না। তাই ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। অন্যদিকে আমাদের অনেকেরই জল বা পানি খাওয়ার অভ্যাস খুব কম, যার কারণে আমাদের এই ইন্টেস্টাইনাল ফাংশনে ব্যাঘাত ঘটে। খুব সহজে মল পাস হয় না বা মল ভারী হওয়ার মতো কোনো দ্রব্য না থাকায় মল সহজে পাস হয় না। তাই ইন্টেস্টাইনাল ফাংশনকে সহজ করতে বেশি পরিমাণে পানি পান করুন, সারাদিনে অন্তত 3 লিটার। এবং পানি কখনো খাবারের মাঝে পান করবেন না, খাবারের আধা ঘন্টা আগে পরে এবং এছাড়া যখন আপনার পিপাসা পাবে। এই কাজগুলো করতে পারলেও আপনার বাউল ক্লিয়ার অনেক সহজ হয়ে যাবে। এরপরে আসে আরো কিছু লাইফস্টাইলের কথা। যেমন খাবার খাওয়ার পরে আমরা অনেক সময় শরীরটা এলিয়ে দিই বিছানায় বা খুব রিল্যাক্স করে হাত পা ছড়িয়ে থাকি। এটা করা যাবে না। খাবার খাওয়ার পরে আয়ুর্বেদ শাস্ত্র বলছে আপনি অন্তত 5 মিনিট বজ্রাসনে বসবেন। বজ্রাসন ছবিতে দেখুন। বজ্রাসনে বসে আপনি কিছু মুদ্রা প্র্যাকটিস করতে পারেন যেগুলো আয়ুর্বেদ শাস্ত্র নির্দেশিত, যেমন আপান মুদ্রা। এই মুদ্রাটি ঠিক এইভাবে করলে আপনি দেখবেন যে আপনার কিছুক্ষণের মধ্যেই গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এর সমস্যা চলে গেছে। যদি আপনার ঢেকুর ওঠার থাকে উঠবে এবং আপনি খুব রিল্যাক্স বোধ করবেন, তারপর আপনি শুয়ে পড়তে পারেন। এছাড়া আপনি খাওয়ার পর ধীর পায়ে অন্তত 100 কদম হাঁটতে পারেন। এটাও আপনার ইন্টেস্টাইনাল ফাংশনকে সহজ করে দিবে। এবং চেষ্টা করবেন খাবার খুব ধীরে ধীরে খেতে এবং চিবিয়ে খেতে। যখন ধীরে ধীরে চিবিয়ে খাবেন সেই খাবার খুব সহজে হজম হবে, ফলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার বা গ্যাস বদহজম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। লাইফস্টাইল এবং খাবারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের খাবারের সময় ঠিক নেই। আমরা কখন খাই তার কোনো নির্দিষ্ট সময় থাকে না। চেষ্টা করবেন সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন খাওয়ার জন্য। রাতের খাবার যেন আপনার সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে শেষ হয়। সেই অনুযায়ী আপনার দুপুর এবং সকালের খাবারের সময়ও কিন্তু নির্ধারণ করতে পারবেন আপনি। এবং যখনই আপনি খাবার খাবেন, খাবারের প্লেটে কার্বোহাইড্রেটের তুলনায় ফাইবার, প্রোটিন বেশি থাকবে। আপনি যতটা কাঁচা শাকসবজি খাবেন, যতটা রান্না করা শাকসবজি খাবেন, যতটা মাছ মাংস খাবেন, তার তুলনায় ভাত কম হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনার কনস্টিপেশনের সমস্যা আর থাকবে না। কারণ কনস্টিপেশনের জন্য আপনি যে মেডিকেশনই নেন না কেন, কোনো মেডিকেশনই অর্থাৎ কোনো ঔষধই আপনাকে চিরস্থায়ী সমাধান দিতে পারবে না যদি না আপনি লাইফস্টাইল এবং ডায়েট চার্ট পরিবর্তন করেন। কারণ এই ধরনের মেডিকেশনের বা ঔষধের অনেক সাইড ইফেক্ট রয়েছে। উপরন্তু এগুলো আপনি যতদিন খাবেন ততদিনই ভালো থাকবেন। খাওয়া ছেড়ে দেবেন আবার সমস্যা হবে। তাই অবশ্যই এই কথাগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলুন এবং সম্পূর্ণ সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা।